হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের পড়াবো তাপ। ঠিক আছে? তো এই চ্যাপ্টার সম্বন্ধে আজ আমি তোমাদের সংক্ষেপে ধারণা দেবো। তো এই চ্যাপ্টার তোমাদের পড়তে গেলে প্রথমেই তোমাদের যে মেন মেন জিনিসগুলো জানতে হবে সেগুলো আমি আজকে ডিসকাস করে দিচ্ছি। তো আজকের ক্লাসে তোমরা পড়বে তাপ। তো তোমরা এই তাপ শুনে তোমাদের মাথায় কি আসছে প্রথমে? হ্যাঁ, ও সেগুলো তোমরা একটু করে ভেবে নাও। আর একবার ক্লাসটা শুনে নাও, তাহলে দেখবে তোমাদের মোটামুটি জিনিসটা আয়ত্তের মধ্যে চলে আসবে। ঠিক আছে? আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের ডাউট ডাউট ক্লিয়ারিং সেশনে আসবে, তোমরা ডাউট জানাবে। তো ডাউট সব ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা চলো আজকে স্টার্ট করছি তাপ। তো তাপের প্রথমেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে তাপের পরিমাপ ও তাপের একক। ঠিক আছে? তো তাপের পরিমাপ কি? অর্থাৎ যে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে যা প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলে থাকি? তাপ। এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না কোনো বস্তুর ভর, বস্তুর প্রকৃতি, ঠিক আছে, প্রভৃতি জিনিসের উপর নির্ভর করে। তো এখানে এর একক জানতে গেলে আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যালোরি। তো ক্যালোরির সংজ্ঞা তোমাদের জানতে হবে, এটি পরীক্ষায় আসতে পারে। ওকে? তো ক্যালোরির সংজ্ঞা কি? ক্যালোরির সংজ্ঞা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা কি বলে থাকি? না 1 ক্যালোরি বলে থাকি। বুঝা গেল? তো আমরা ক্যালোরি কাকে বলছি? না 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে তাকে আমরা ক্যালোরি বলছি। তো তোমরা বিষয়টা বুঝে নাও কিভাবে হচ্ছে। তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, ধরো 1 গ্রাম বিশুদ্ধ জল আছে, তো সেটার উষ্ণতা যদি তোমাকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে হয় তাহলে আমরা যে পরিমাণ তাপ দিতে হয়, ঠিক আছে, তো তাকে আমরা বলছি 1 ক্যালোরি। বুঝা গেল? আচ্ছা, তো এরপরে আসছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ জিনিসটা কি? না একই কনসেপ্ট, এখানে তুমি জল বাদ দিয়ে কোনো বস্তু বসিয়ে দাও তাহলেই তোমাদের সংজ্ঞাটা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস দেখবে একটা অপরের সাথে রিলেটেড। ঠিক আছে? কিভাবে রিলেটেড? তোমার রিলেশনটা বুঝতে থাকো, তাহলে দেখবে তোমাদের কাছে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো দেখো আপেক্ষিক তাপ কি? না কোনো একক ভরের পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে থাকি। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আসছি অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনটা কি? না ধরো তুমি বাড়ি থেকে বেরালে স্নান টান করে ঠান্ডা হয়ে, আর যখন স্কুলে পৌঁছালে তখন খুব ঘেমে গেছো, তাহলে তোর অবস্থাটা কি হলো? আগে ছিল শুকনো গা, এখন হয়ে গেল ভিজা গা, ঘামে ভিজা। তো এটাই তোমার এক অবস্থার পরিবর্তন। তেমনই আমরা পদার্থের অবস্থার পরিবর্তনটা এখানে করবো। সেটা হচ্ছে যে কোনো পদার্থের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত ঘটনাকেই অবস্থার পরিবর্তন বলছি। এবার এক রূপ থেকে অন্য রূপটা কি? সেটা কি ধরনের রূপান্তর? সেটা হচ্ছে প্রধানত কঠিন, তরল ও গ্যাসীয়। অর্থাৎ কোনো কঠিন পদার্থ যদি গলে তরলে পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো? না অবস্থার পরিবর্তন হলো। বা তরল যদি গ্যাসে পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো অবস্থার পরিবর্তন হলো। বা যদি গ্যাসীয় পদার্থ কঠিন হয়, তরল হয়, যাই হোক না কেন, এই ধরনের কোনো রূপান্তর, কঠিন ও তরল ও গ্যাসীয় মধ্যে রূপান্তরগুলিকে আমরা কি বলবো? না কোনো বস্তুর, কোনো পদার্থের অবস্থার পরিবর্তন। ওকে? তো তোমাদের কি বললাম যে কঠিন তরলে পরিণত হচ্ছে বা তরল গ্যাসে পরিণত হচ্ছে। তো এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশন রিলেটেড পড়াশোনা আমাদের এবারে করতে হবে। ঠিক আছে? তো ফার্স্টেই চলে আসছে কি? না গলন। গলন কি? না কোনো কঠিন পদার্থ যখন গলে তরলে পরিণত হচ্ছে তখন তাকে আমরা কি বলছি? না গলন। ঠিক আছে? তো গলন মানে কি? তোমরা এই গলন নামটা শুনেই তো বুঝতে পারছো ইজিলি যে কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হচ্ছে। ঠিক আছে? তো এবার এখান থেকে আসছে একটা ব্যাপার, না গলনাঙ্ক। গলনাঙ্ক অর্থাৎ তুমি দেখবে যে ধরো তুমি বরফ বরফ নিয়েছো। তো বরফ হচ্ছে, ধরো এক খণ্ড বরফ তোমার হাতে আছে যেটার উষ্ণতা -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা কিছু একটা উষ্ণতা আছে। তো সেটাকে তুমি যদি তাপ দাও দেখবে ওটা যতই তাপ বাড়াবে তুমি তত দেখবে ওটা টেম্পারেচারটা কি হবে? ধীরে ধীরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এসে পৌঁছাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এসে পৌঁছানোর পর সেটা হয়ে যাবে কি? না 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, সেখান থেকে পরিণত হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। ঠিক আছে? তো এই যে বরফের এই যে গলে তরলে পরিণত হওয়ার ঘটনা, এটাকে আমরা কি বলছি? গলন। আগেই বলেছি। এবারে গলনাঙ্ক। গলনাঙ্ক কি? যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে আমরা বলছি গলনাঙ্ক। বুঝতে পারলে? গলনাঙ্ক অর্থাৎ সেই নির্দিষ্ট উষ্ণতাটাকেই আমরা বলছি গলনাঙ্ক। এই যে তোমাদের বললাম যে এই কঠিন পদার্থটা কি ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমগ্র বরফটা গলে জলে পরিণত হয়ে গেল। তাই তো? সমগ্র বরফটা যতক্ষণ না জলে পরিণত হচ্ছে ততক্ষণ ওই টোটাল পদার্থটার উষ্ণতাটা কত থাকলো? না 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলো। ঠিক আছে? ভেরি ইন্টারেস্টিং জিনিস। তো এই এই বিষয়টাকে আমরা বলছি গলনাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমরা অবস্থার পরিবর্তন, তোমরা অবস্থার পরিবর্তনে কি কি দেখছিলে? না 3 ধরনের পদার্থ দেখছিলে: কঠিন, তরল ও গ্যাসীয়। ঠিক আছে? তো এর মধ্যে কঠিন, তরল ও গ্যাসীয়। ঠিক আছে? এবারে এর মধ্যে তুমি দেখো, না তোমরা ফার্স্টে গলন জানলে, অর্থাৎ কি জানলে? কঠিনে তরলে পরিণত হওয়ার ঘটনাটা জানলে। তোমরা প্রথমে কি জানলে? না কঠিনে তরলে পরিণত হওয়ার ঘটনাটা জানলে। ঠিক আছে? আচ্ছা, আরেকটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তোমরা পদার্থ 3 ধরনের রূপান্তরই এখানে পড়বে। বুঝতে পারলে? কঠিন, তরল ও গ্যাসীয়।
ঠিক আছে। এবারে তোমরা গলনে কি পড়লে না কঠিনটা তরল হলো, তখন তাকে আমরা কি বললাম না গলন, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এবারে কঠিনী ভবন অর্থাৎ কি, যখন তরলটা ঘুরিয়ে কঠিন হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো? যখন তরলটা ঘুরিয়ে কঠিন হয়ে গেল তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি কঠিনী ভবন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হলো, বা গ্যাসও যদি কঠিন হয়ে যায়, সরাসরি তরল না হয়ে, অ্যাকচুয়ালি তো এটা ডিপেন্ড করে কঠিন তারপরে তরল হয় তারপরে গ্যাস হয়। ধরো জল, বরফকে তুমি গরম করছো, গরম করতে করতে কি হবে, এক সময় বরফটা তরল অর্থাৎ জলে পরিণত হবে, আবার গরম করছো, ফুটাতে ফুটাতে কি হবে, গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তেমনি অনুরূপ ভাবে তুমি যদি গ্যাসকে ঠান্ডা করতে থাকো, এক সময় আসবে ঘনীভবন, পরপর আসছি, হ্যাঁ, তো সেখান থেকে তরল, আবার তরলকে তুমি আরো ঠান্ডা করলে সেটা কি হবে না, সেটা হয়ে যাবে কঠিন। এইভাবে ব্যাপারটা চক্রাকারে ঘুরছে। তো তার মধ্যে তোমাদের আমি গলন বললাম আর কঠিনী ভবন বললাম, বুঝতে পারলে তাহলে বিষয়টা? আচ্ছা, এবারে এখানে খুব ইন্টারেস্টিং জিনিস পড়বে, হ্যাঁ। এই যে গরমকালে, অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান মানেই তোমাদের প্রকৃতির নানা ধরনের পরিবর্তনের কথা তোমাদের এখানে জানতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে যারা কেউ জিজ্ঞেস করলে তোমরা জানাতে পারো যে কি হয়েছে কেন হয়েছে, তাই তো। এখানে তোমাদের গ্রীষ্মকালে তোমরা দেখেছো কুকুর জিভ বের করে বসে থাকে, হা হা করতে থাকে, হ্যাঁ। তো কেন করছে, এই ধরনের ঘটনা ঘটার কারণ কি, নানাবিধ জিনিস তোমরা এখানে পড়বে, খুব ইন্টারেস্টিং জিনিস পড়বে, ঠিক আছে। তো তার মধ্যে একটা অন্যতম ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জল জমে বরফ হওয়ার ঘটনাটা, হ্যাঁ। তো জল জমে বরফ হয়ে যায়, এটা তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। তোমরা গলনে দেখলে বরফটা জল হয়ে গেল, কঠিনে কি দেখলে জলটা বরফ হয়ে গেল, তাই তো। এবার তাহলে সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক, সেক্ষেত্রে কি ঘটে, তাই তো। জল যখন জমে বরফ হয় তখন কি হয় বলতো, আয়তনটা বাড়ে না কবে, বরফের আয়তনটা বাড়ে, ঠিক আছে। তো এর আবার কিছু এর ভিত্তিতে ঘটনা আছে, সেই ঘটনাগুলো কি কি না, সেই ঘটনাগুলো হচ্ছে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে জল জল ধরো তুমি একটা বাটিতে জল রেখেছিলে, এই এত আয়তন জল রেখেছিলে, ঠিক আছে। সেটা কি হলো, জমে গিয়ে বরফে পরিণত হয়ে গেল, তাহলে কি হলো, আয়তনে বেড়ে গেল, আগেই বলেছি আমি। তার মানে বরফের আয়তনটা হয়ে গেল এখন এই পজিশনে চলে গেল, ঠিক আছে। যখন জল ছিল তখন তার আয়তনটা ছিল এই এই আয়তন ছিল, যখন বরফ হলো তখন সেটা আয়তনে বেড়ে গেল, এই পরিমাণ আয়তনে বেড়ে গেল, অর্থাৎ মোট আয়তনটা হয়ে গেল এইটা হবে বরফের আয়তন। তাহলে এই আয়তনে বাড়লো, এই ঘটনার এর নিশ্চয়ই কিছু মেরিট ডিমেরিট উভয় থাকা উচিত, তো সেটা একটু আলোচনা করে দিই। ধরো এর সুবিধা হচ্ছে গিয়ে কি না, শীতকালে এর সুবিধা হচ্ছে কিছু যেগুলো খুবই শীত প্রধান দেশ আছে, হ্যাঁ, শীতকালে আমাদের এদিকে তো দেখা যায় না, যেগুলো খুবই শীত প্রধান দেশ আছে যেখানে জলটা বরফ হয়ে যায়, বিভিন্ন জায়গা আছে, আমাদের দেশেরও আছে, লাদাখ বা বিভিন্ন বিদেশের শীত প্রধান দেশের জায়গা। তো সেখানে কি হয় না, পুকুরের উপর যে জলটা, সে জলটা জমে বরফ হয়ে গেল, ঠিক আছে। সেখানে টেম্পারেচার মাইনাসে চলে যায়, এতই ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ। তো সেখানকার কি হলো না, জলাশয়ের উপরে জলটা জমে বরফ হয়ে গেল, ঠিক আছে। জমে বরফ হয়ে যাওয়ার ফলে কি হলো, আয়তনে বেড়ে গেল, আয়তনে বেড়ে যেতে কি হলো না, তার সেটা জলের উপর ভেসে উঠলো, তাই তো। আয়তনে বেড়ে গেলে কি হবে, সেটা তো ভেসে উঠবে না, আয়তনে বেড়ে যাওয়ার পরে সেটা কি হবে না, নিচের জলটার উপর সেটা ভেসে উঠলো, এবং তার উষ্ণতাটা কমে যাওয়ার কারণে, হ্যাঁ, সেটা তার নিচের অংশের যে জলটা সেটা কিন্তু জলই থেকে গেল, সেটা বরফ হতে পারলো না, তাই তো। তার ফলে কি হলো না, তার ফলে তার মধ্যে যে জলজ প্রাণী মাছ প্রভৃতি তারা বেঁচে থাকতে পারলো, হ্যাঁ। নাহলে কি হতো বলো, যদি পুকুরের জলটা পুরোটাই বরফ হয়ে যেত তাহলে কি হতো না, জলজ উদ্ভিদ যেগুলো, জলজ উদ্ভিদ বলতে পারো বা প্রাণীও বলতে পারো, মাছ বা বিভিন্ন স্যালাডাল প্রভৃতি যা যা আছে সেগুলো মারা যেত বা সেগুলোর প্রজাতি বিলুপ্ত হয়ে যেত, তাই তো। এটা একটা প্রকৃতির খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে পুকুরে শীতকালে যদি পুকুরের জল জমে বরফও হয়ে যায়, আমাদের এদিকে কখনোই হবে না, ফিউচারের কথা কে বলতে পারে, প্রকৃতির জলবায়ু যে পরিবর্তন হচ্ছে। তো যেসব দেশে হয়, তো সেখানে তার নিচের প্রাণীদের বেঁচে থাকার জন্য এইরকম ব্যবস্থাপনা, ঠিক আছে। এটা প্রকৃতিরই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, হ্যাঁ। আচ্ছা, এবারে এবারে এখান থেকে আরেকটা জিনিস আছে যে এর অসুবিধা কি। অসুবিধা হলো, ধরো শীত প্রধান দেশে গাড়ি রেডিয়েটারে গাড়ি ঠান্ডা করার জন্য জল ঢালা হয়, তোমরা সবাই জানো। আচ্ছা, গাড়ি বাদ দাও, বোতলে, ধরো বোতলে তোমরা জল ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছো, তো যদি বোতলটা সেরকম পাতলা হয় বা কিছু হয়, তো বরফটা তো যদি ভর্তি ভর্তি করে দাও জল একদম, তাহলে কি হবে, আয়তনে বেড়ে যাবে, আয়তনে বেড়ে গেলে কি হবে না, বোতলটা ফাটিয়ে দিবে, বুঝতে পারলে। বা শীত প্রধান দেশে কি হয়, যে পাইপ দিয়ে জল যায়, হ্যাঁ, তো পাইপটা বন্ধ আছে, জলটা পাইপের মধ্যে থেকে গেছে, আয়তনে বেড়ে পাইপটা ফাটিয়ে দিবে। বা গাড়ির রেডিয়েটারে যে জলটা দেওয়া আছে, আয়তনে বেড়ে গেলে কি হবে, গাড়ির রেডিয়েটারটা ফাটিয়ে দিবে। স্বাভাবিক তুমি ভাবো, এই অঞ্চলের মধ্যে যে পরিমাণ জল আছে, বরফের আয়তন বেশি, তাহলে যাবে কোথায়, পাত্রের দেওয়ালের উপর চাপ প্রয়োগ করে জলটা ফাটিয়ে ওর আয়তনটা বৃদ্ধিটা প্রকাশ পাবে, তাই না। আচ্ছা, এটা হলো, এই ঘটনাটা হলো। আচ্ছা, এবার তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হিম মিশ্র, ঠিক আছে। এখন আমরা ধীরে ধীরে দেখো প্রত্যেকের সাথে খুব রিলেটেড। তোমরা ফার্স্টে ক্যালোরি পড়লে, অর্থাৎ কি তাপের একক পড়লে, সেখান থেকে এলে ক্যালোরির সংজ্ঞা থেকে তোমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা পেয়ে গেলে,
সেখান থেকে জানলে আপেক্ষিক তাপ মানে কি জানলে বস্তুর উষ্ণতার বৃদ্ধি, তো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ফলে কি ঘটে না অবস্থার পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন তোমরা জানলে। এরপরে কি জানলে অবস্থার পরিবর্তন, অবস্থা 3 ধরনের পরিবর্তন হয়, তো প্রত্যেকটা ধরন তোমাদের জানলে। প্রথমে জানলে কঠিন থেকে তরল, আবার ঘুরিয়ে তরল থেকে কঠিন, তাই তো। এবং যে বিশেষ নির্দিষ্ট উষ্ণতায় ঘটে থাকে, কঠিনটা তরল হয়ে থাকে গলে যায়, সেই উষ্ণতাকে আমরা গলনাঙ্ক সেটাও জানলাম। আচ্ছা, এবারে আমরা বরফ জল জমে বরফ হওয়ার ঘটনাটা জানলাম। এবারে আমরা জানবো হিম মিশ্র। হিম মিশ্রটা কি? এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা কি না, এটা হচ্ছে তোমরা জানবে আমরা বরফকে নানা ধরনের প্রিজারভেটিভ অর্থাৎ কি সংরক্ষণ করার কাজে লাগাই। সংরক্ষণ মানে কি সংরক্ষণ করছি আমরা? ধরো আমরা অনেক সময় মাছ সংরক্ষণে বরফকে ব্যবহার করি, তাই না? তো আমরা কি করি না বরফের সাথে কিছুটা লবণ মিশিয়ে দিই, বুঝতে পারলে? তার ফলে কি হয় না সেটার গুণটা অর্থাৎ মিশ্রণের উষ্ণতাটা অনেক গুণ কমে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সচরাচর 100 গ্রাম বরফের সাথে 27 গ্রাম লবণ এরকম একটা রেশিও ইউজ করে থাকি, যেগুলো ডিটেলস আমি লাইভ ক্লাসে পড়াবো, ঠিক আছে? এগুলো ধরে ধরে এই যেগুলো বললাম এগুলোর মধ্যে আমার বহু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। তোমাকে আমি একটা ঘটনা জল জমে বরফের একটা ঘটনা তোমাকে আমি ডেসক্রাইব করলাম, একটা সুবিধা একটা অসুবিধা। এর আরো প্রাকৃতিক কত ইন্টারেস্টিং ঘটনা আছে, হ্যাঁ, সেগুলো আমি সব ডিসকাস করবো লাইভ ক্লাসে, সব ডিসকাস করবো। তোমরা আমাদের লাইভ ক্লাসে আসবে, তাহলে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে। খুব ইন্টারেস্টিং জিনিস আছে চ্যাপ্টারে, খুব মজা লাগবে শুনে, হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা রিলেশনটা কিন্তু কিভাবে একটার সাথে একটা হচ্ছে সেভাবে দেখতে থাকো। আচ্ছা, গলন হলো, গলন থেকে কঠিন ভবন, কঠিন ভবন থেকে জল জমে বরফ, বরফের ঘটনা। তাহলে বরফে যখন আছে তখন আমি এখান থেকে হিম মিশ্রটাই সেটা পড়ি। হিম মিশ্র হচ্ছে বরফ ও নুনের একটা এক প্রকার সংমিশ্রণ, লবণের এক প্রকার সংমিশ্রণ, যেটাকে আমরা সংরক্ষণের কাজে ব্যবহার করি। কি সংরক্ষণ? মাছ মাংস প্রভৃতি যে জিনিসগুলো আমরা ঠান্ডা দিয়ে সংরক্ষণ করে থাকি। তোমরা জানো বাড়িতে সবাই ফ্রিজে মাছ রাখে, ওটা এক প্রকার সংরক্ষণ। আবার জানবে যাদের বাড়িতে আলু চাষ হয় ওরা জানবে আলুকে কোল্ড স্টোরেজ বলে একটা জায়গা আছে, ওখানে রাখা হয়, ওটাও হলো এক প্রকার সংরক্ষণ, ঠিক আছে? তাহলে তোমরা হিম মিশ্র জিনিস জানতে পারলে। আচ্ছা, এবারে তোমাদের জানাবো যেটা হচ্ছে লিন তাপ। হোয়াট ইজ লিন তাপ? তো তোমাদের আমি যখন অবস্থার পরিবর্তন পড়াচ্ছিলাম, অর্থাৎ গলনাঙ্ক পড়াচ্ছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে যারা যারা খেয়াল করেছো, না খেয়াল করেছো ভিডিওটা আবার পিছিয়ে দেখে আসবে, যে তোমরা দেখছো এক খণ্ড বরফ, উষ্ণতাটা ধীরে ধীরে আমি 0 ডিগ্রিতে নামালাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নামালাম, সেখান থেকে -1 2 বা কিছু ছিল সেখান থেকে 0-তে নামালাম। তো এরপরে যখন সম্পূর্ণ বরফটা গলে জলে না পরিণত হওয়া পর্যন্ত ওই জলের উষ্ণতাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, ওই বরফ আর জলের যে সংমিশ্রণটা উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। তো কিছু পরিমাণ আগের বরফ যেটা জলে পরিণত হয়েছিল ওটা কি করে হলো? জলের উষ্ণতা 0 ডিগ্রি, বরফের উষ্ণতা 0 ডিগ্রি, তাহলে ওটা জল নয় কেন, ওটা কেন বরফ? ওইখানেই যেই কনসেপ্টটা আসছে আমাদের সেটা হচ্ছে লিন তাপ। অর্থাৎ কি, তার মানে কিছু পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, ওই তাপটাকেই আমরা বলছি লিন তাপ। বুঝা গেল? আরেকবার বলে দিই কোন তাপটা না, ধরো আচ্ছা ফুটনের সময় আমি আবার এইটা আমি একটা ডিসকাস করে দেবো, আসবো। তো এই বরফের ক্ষেত্রটাই বলি, আবার গলন কঠিন ভবন এটাতেই বলি। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল জমে বরফ হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জমে বরফ হচ্ছে, এই যে অবস্থার পরিবর্তনটা হলো, উষ্ণতার কিন্তু পরিবর্তন হয়নি, খেয়াল রাখবে এটা। উষ্ণতার পরিবর্তন না করে বস্তুর অবস্থার পরিবর্তনের করার জন্য যে পরিমাণ তাপটা আমাদের কাজে লাগে সেটাই হচ্ছে লিন তাপ, বুঝতে পারলে? আবার ধরো যখন আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হচ্ছে, এই যে অবস্থার পরিবর্তনটা হচ্ছে, উষ্ণতা কিন্তু সেম আছে, এর মধ্যে যে পরিমাণ তাপটা লাগছে সেটাকে আমরা বলে থাকছি লিন তাপ, ঠিক আছে? আরো ডিসকাস আমি ডিটেইলস লাইভ ক্লাসে করব, ঠিক আছে? আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমি স্টাডি নোটস তো প্রোভাইড করেই দিচ্ছি, ওটা তোমরা পেয়ে যাবে, ওটা তোমরা ফলো করবে, কোথাও অসুবিধা হলে তোমরা জানাবে, ওকে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদের পড়তে হয় বাষ্পায়ন। বাষ্পায়নটা কি? এগুলো সব দেখলে কিভাবে রিলেটেড একটা থেকে একটা এসছে, বাষ্পায়নটা তোমরা রিলেট করতে পারছো না, করিয়ে দিচ্ছি রিলেট। তো বাষ্পায়ন কি? বাষ্পায়ন হচ্ছে একটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক একটা প্রক্রিয়া। অ্যাকচুয়ালি আমি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের যা যা পড়াবো প্রত্যেকটা জিনিস প্রকৃতির ঘটনার সাথে সম্পর্কিতভাবে উদাহরণ দিয়ে দিয়ে পড়াবো, তাতে কি হবে না তোমরা প্রকৃতিটা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্স মানে প্রকৃতিকেই জানা, আর কিছু নয়, ঠিক আছে? এখন ভৌত জিনিস বা কখনো রাসায়নিক জিনিস, রাসায়নিক প্রকৃতিকে জানা, ঠিক আছে? তো এখানে তোমাদের জানবে যেটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন কি না, তোমরা দেখবে একটা বাটি জল সকালবেলা রেখে দিয়ে আর কোথাও চলে যাবে, সন্ধ্যাবেলা এসে দেখবে যতটা জল ছিল তার থেকে কিছুটা কমে গেছে। তো কেন এই কমলো, কিভাবে কমলো? তো এই ঘটনাটা ঘটলো মেনলি আমাদের বাষ্পায়নের জন্য, ঠিক আছে? তো বাষ্পায়নটা কি? বাষ্পায়ন হচ্ছে তরলের উপরি স্তর থেকে বাষ্পীভূত হওয়ার ঘটনাকে আমরা বাষ্পায়ন বলছি। আচ্ছা, শুধু বাষ্পায়ন কি তরলের হয়? বরফের তো বাষ্পায়ন হয়, হয় না? বরফ রাখলে উপরে ধোঁয়া আকারে উড়ে যায়, ঠিক আছে? তো মেনলি বাষ্পায়নটা আমরা তরলের ক্ষেত্রেই দেখে থাকি, ঠিক আছে? তো বাষ্পায়নটা কি না, যে কোনো পদার্থের বাষ্পীভূত হয়ে যাওয়ার যে ঘটনাটা তাকে আমরা বাষ্পায়ন বলি। আচ্ছা, এই বাষ্পায়ন সম্পর্কে তোমরা একটা কথা বলতে পারো, কিছু পদার্থ আছে যেমন স্পিরিট, অ্যালকোহল জাতীয় যেসব পদার্থ আছে ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাষ্পীত হয়, তাই তো? তাহলে বাষ্পায়নে যখন শর্ত আসবে তোমাদের, বাষ্পায়নের উপর কি কি শর্ত নির্ভর করে, তখন তোমরা একটা শর্ত বলতে হবে যে যে প্রকৃতি, যে জিনিসটা আমরা ব্যবহার করছি তার প্রকৃতি, তাই তো?
অর্থাৎ যে তরলটা আমরা রেখেছি যদি জল হয় সেটা যত তাড়াতাড়ি হবে প্রকৃতি, তাই তো, যদি সেটা জল হয় সেটা যত তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, সেটা যদি স্পিরিট হয় সেটা আরো দেরিতে বাষ্পীভূত হবে, তাই তো। তাই বাষ্পীভবনের জন্য একটা অন্যতম শর্ত তোমরা এখান থেকে কি পেয়ে গেলে না প্রকৃতি। এছাড়াও তোমরা আরো কি পাবে না তরলের উপরিতলের ক্ষেত্রফল, অর্থাৎ যদি কোনো বাটির উপরটা একটা চওড়া সারফেস, যতটা সারফেস আছে, যদি তুমি একটা সরু চোঙ রেখে দাও তার উপরি সারফেস যদি কম হয় তাহলে ওটা থেকে কম বাষ্পীভূত হবে, তাহলে উপরের প্রকৃতির উপর নির্ভরশীল, তরলের উপরের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, ঠিক আছে। তরলের প্রকৃতি হলো তরলের উপরের ক্ষেত্রফল হলো, ঠিক আছে, প্রভৃতি প্রভৃতি নানাবিধ জিনিসের উপর নির্ভরশীল, আরো অনেক জিনিসের উপর বাষ্প নির্ভরশীল, বুঝতে পারলে। হ্যাঁ, যেমন আরো ইন্টারেস্টিং জিনিস বলা যেতে পারে যে উপরের বায়ু চলাচলের উপর নির্ভরশীল। এর একটা এক্সাম্পল তোমরা ধরতে পারো যে সবাই স্নান করে ভেজা কাপড় চোপড় ভিজা গামছাটা শুকাও, তো সেটা শুকিয়ে যায়, কিভাবে শুকিয়ে যায় তুমি দেখবে যদি তোমার বাইরে শুকাও যত তাড়াতাড়ি শুকবে, ঘরের ভিতরে শুকালে দেরিতে শুকবে, কারণ কি ঘরের ভিতরে বায়ুটা আবদ্ধ অবস্থায় আছে, ঘরের বাইরে বায়ু চলাচল হচ্ছে, তো বাতাস বায়ু চলাচলের উপরে কিন্তু এটা নির্ভরশীল, ঠিক আছে। তার মানে খোলা বাইরে তুমি যদি এক বাটি জল রাখো ওটা যেভাবে যতটা স্পিডে বাষ্পীভূত হবে, তো ঘরের মধ্যে রাখলে বা আবদ্ধ অবস্থায় রাখলে ততটা স্পিডে ওটা বাষ্পীভূত হবে না, ঠিক আছে। এভাবে নানাবিধ জিনিস বাষ্পায়নের উপর নির্ভর করে, এগুলোকে আমরা বাষ্পায়নের শর্ত হিসাবে বলে থাকি, ঠিক আছে। এবার আসছে সেই তোমাদের ইন্টারেস্টিং জিনিস, কুকুর কেন জিভ বের করে রাখে। সবাই ক্লাসের শুরুতে যখন বলেছি তখন থেকে কদিন আগে বসে আছো, এসবে মন নেই, কুকুরের জিভ বের করার ঘটনার দিকে মনে, যে কুকুর কেন জিভটা বের করে বসে আছে। হ্যাঁ, সবাই দেখছো কুকুর জিভ বের করে রাস্তার ধারে বসে আছে, তো জিভটা কেন কুকুর বের করে আছে, কুকুরকে তো কেউ জিজ্ঞেস করেনি, তাহলে স্যার কি করে জানলেন? হ্যাঁ, একটা কোশ্চেন। তো এটার জন্য ফিজিক্যাল সায়েন্স করলেই হবে, কুকুরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। বিষয়টি কি না, বিষয়টি হচ্ছে যে কুকুর যখন জিভ বের করে রাখে তোমরা দেখবে কুকুরের জিভটা সবসময় লালারসে একদম ঠস ঠস করে লালারস পড়ছে, হ্যাঁ, লোভে একদম জিভটা লকলক করছে। তো কুকুরের জিভ লালারসে সম্পূর্ণ, তো কুকুর যে জিভটা বের করে গেছে এই জিভটা কি আছে তরল জাতীয় পদার্থ, তো তরল জাতীয় পদার্থটা বাষ্পীভূত হচ্ছে, এটাই হচ্ছে বাষ্পায়নের অন্যতম এক্সাম্পল কুকুরের জিভ বের করে রাখার, এবং লিনতাপের সাথে কোরিলেটেড, ঠিক আছে। তো এই যে কুকুর জিভটা বের করে রেখেছে, জিভের লালারসটা কি হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তো এই বাষ্পীভূত হওয়ার ফলে কি করছে লিনতাপ থেকে নিচ্ছে কুকুরের জিভ থেকে, তারপরে কি হচ্ছে জিভটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তো। তাপ ধরো তোমার শরীরে উষ্ণতা আছে, উষ্ণতা যদি কমে যায় তার মানে উষ্ণতা তুমি বর্জন করছো, তো তেমনই কুকুরের জিভ থেকে তাপটা কমে যায়, অর্থাৎ বাষ্পীভূত হয় লালারসটা, তার ফলে কি হয় কুকুরের শরীরটা ঠান্ডা থাকে, জিভকে ঠান্ডা করে শরীর ঠান্ডা। তোমরা আবার এভাবে বাড়িতে গিয়ে জিভ বের করে বসে থেকো না, কি হয়েছে না স্যার বলেছেন জিভ বের করলে শরীর ঠান্ডা হয়, এসব একদম করতে যাবে না। হ্যাঁ, এগুলো কুকুররা করে, মানুষ করে না, এটা খেয়াল রাখবে। তো তোমাদের এই প্রাকৃতিক ঘটনাটা তোমাদের জানতে হবে, যে কুকুরের জিভ বের করার ঘটনা, এটা কি কিসের একটা এক্সাম্পল না, এটা একটা বাষ্পায়নের এক্সাম্পল এবং সমপরিমাণের সাথে লিনতাপের কনসেপ্টে জড়িত, ঠিক আছে। আচ্ছা, আরো ডিটেইলস লাইভ ক্লাসে আমি ডিসকাস করব, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপর তোমাদের জানতে হবে স্ফুটনাঙ্ক নির্ভরশীল বিষয়। তোমাদের আগেই পড়েছি আমি, কি পড়িয়েছি, গলন পড়িয়েছি, কঠিনীভবন পড়িয়েছি, বাষ্পায়ন পড়িয়েছি, স্ফুটন পড়িয়েছি। গলন কি হয়েছে, কঠিন থেকে তরল, কঠিনীভবন কি হয়েছে, তরল থেকে কঠিন। আবার যখন তোমরা পড়ছো বাষ্পায়ন তখন কি হচ্ছে, তরল থেকে বাষ্প, অর্থাৎ তরল থেকে গ্যাস। আবার তোমরা যখন পড়বে স্ফুটন তখন কি হবে, তখনও তরল থেকে গ্যাস, তো দুটো দুরকম ভিন্ন ভিন্ন ব্যাপার। স্ফুটন কি না, স্ফুটন হচ্ছে তুমি ধরো এক বাটি জলকে গরম করছো, তো গরম করার ফলে কি হচ্ছে টগবগ করে ফুটে জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি স্ফুটন। এই যে স্ফুটিত হচ্ছে, স্ফুটিত হওয়ার ফুটছে, এটাকে আমরা বলছি স্ফুটন। আর স্ফুটনাঙ্ক কি না, যে নির্দিষ্ট উষ্ণতায় ফুটে সম্পূর্ণ জলটা বা সম্পূর্ণ তরলটা বাষ্পীভূত হয়ে যায়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা বলছি বাষ্পায়ন, অর্থাৎ স্ফুটনাঙ্ক। সরি, বাষ্পায়ন না, বাষ্পায়ন আগেই পড়েছি, আমরা তোমাদের পড়ছি স্ফুটনাঙ্ক, সেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের স্ফুটনাঙ্ক তোমরা সবাই জানো, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি দেখবে জলটা আছে প্লাস বাষ্পও হচ্ছে, সম্পূর্ণ জলটা বাষ্পে পরিণত হওয়ার আগে পর্যন্ত জলের উষ্ণতা থাকবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এর আবার কন্ডিশন আছে, এর শর্ত উপর নির্ভরশীল বিষয়, মানে কি তুমি যদি জলটার মধ্যে কোনো অপদ্রব্য মিশিয়ে দাও, অর্থাৎ অপদ্রব্য দ্রবীভূত করাটাও একটা এর উপর স্ফুটনাঙ্ক নির্ভরশীল বিষয়, বা চাপ প্রয়োগ একটা বিষয়, অর্থাৎ প্রেসার কুকার অনেক বেশি উষ্ণতায় ফুটে প্রেসার কুকারের জলটা, তাই তো। তাই প্রেসার কুকার সুসিদ্ধ হয়, প্রেসার কুকার আবার কন্ডিশন কি, খুব ইন্টারেস্টিং প্রচুর ফ্যাক্ট আছে এখানে, বুঝলে। তো তোমাদের এগুলো ধরে 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 সব ডিসকাস করবো লাইভ ক্লাসে, তোমাদের জাস্ট আমি কনসেপ্টটা একটু দিয়ে দিচ্ছি, আর কি কি ইন্টারেস্টিং জিনিস আছে ওগুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তো স্ফুটনাঙ্কের উপর এই ধরনের নানা ধরনের জিনিস নির্ভরশীল, যেমন হচ্ছে মাধ্যমে দ্রবীভূত পদার্থ, মাধ্যমের চাপ প্রভৃতি। আচ্ছা, এরপরে আসছে ঘনীভবন। ঘনীভবন কি, ঘনীভবন হচ্ছে গিয়ে ধরো তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে, এক গ্লাস জলে কোল্ড ড্রিঙ্কস, এক গ্লাস জলে নয়, এক গ্লাস একটা খালি গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়েছো, তো তারপরে কি হচ্ছে না গ্লাসের চারদিকে দেখছো জলের একটা যেন জল জমে জমে একটা ভাব, একটা ভিজা ভিজা ভাব, ওটাই হচ্ছে ঘনীভবন। অর্থাৎ কি না, অর্থাৎ হচ্ছে বাষ্প ঘুরে তরলে পরিণত হওয়ার ঘটনা, তাই তো। ঘনীভবন অর্থাৎ এখান থেকে আবার হচ্ছে মেঘের কনসেপ্ট, মেঘ, বৃষ্টি প্রভৃতি, কুয়াশা, শিশির প্রভৃতি, ঠিক আছে, সেগুলো আমি সব লাইভ ক্লাসে ডিটেইলস আলোচনা করব। তো ঘনীভবন মানে তোমরা জেনে গেলে কি জিনিসটা। আচ্ছা, এবারে জানতে হবে পরিচলন, বায়ু চলন, বিকিরণ।
তো তাপ তাপ যে চলাচল করে তার একটি অন্যতম উপায় হলো পরিচলন। পরিচলন কি তোমাদের আগেই পড়িয়েছি, আরো তোমরা জেনে নাও। পরিচলন হচ্ছে ধরো তুমি এক গ্লাস জলকে গরম করছো, বা তখন কি হবে না, জলটার নিচের অংশটা গরম হয়ে উপরে উঠে যাবে এবং উপরে ঠান্ডা অংশটা নিচে নেমে যাবে। এই যে মাধ্যমের যে একটা সার্কুলার ওয়েতে যে উষ্ণতাটা পরিবহন হচ্ছে, এই ঘটনাকে আমরা বলে থাকি পরিচলন, ঠিক আছে। এবং বায়ু যখন এইভাবে পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয় তাকে আমরা বলি বায়ুচলন। অর্থাৎ আমরা যে নিঃশ্বাস ছাড়লাম, তারপরে যে বায়ুটা সেটা অপেক্ষাকৃত হালকা বা আর্দ্র, সেটা উঠে গেল উপরে, এবং উপরের যেটা ঠান্ডা এবং ভারী বায়ু নিচে নেমে এলো, এটাই হচ্ছে বায়ুচলন। এইখান থেকে সে বায়ুচলনের কনসেপ্ট। আবার বিকিরণ, বিকিরণ হচ্ছে কি, কোনো মাধ্যম ইউজ না করে যখন উত্তপ্ত হয় তখন থেকে আমরা বলছি বিকিরণ, ঠিক আছে। আর এরপর তোমাদের জানতে হবে থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স অর্থাৎ কি, থার্মোফ্লাক্স হচ্ছে এমন একটি সিস্টেম বা এমন একটি সংস্থা, এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ঠান্ডা জিনিসকে আমরা অনেকক্ষণ ঠান্ডা রাখতে পারি এবং গরম জিনিসকে অনেকক্ষণ গরম রাখতে পারি। থার্মোফ্লাস্কের মধ্যে যদি তুমি কোনো জিনিস রেখে দাও সেটা দীর্ঘক্ষণ ঠান্ডা থেকে যাবে, বা যদি গরম জিনিস রেখে দাও তাহলে দীর্ঘক্ষণ গরম থেকে যাবে। কেন থেকে যাবে, এই ডিটেলস জিনিসগুলো আমি আমার লাইভ ক্লাসে আলোচনা করে দেবো। তার জন্য তোমাদের আমার লাইভ ক্লাসে আসতে হবে, ঠিক আছে। লাইভ ক্লাসে এলে এইগুলো ধরে ধরে থার্মোফ্লাস্কের গঠন, থার্মোফ্লাস্কে কেন থাকে, কি থাকে, পুরো বিষয় একদম ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা মোটামুটি প্রত্যেকটা সাথে কিভাবে রিলেটেড সেটা বুঝতে পারলে। আরো ডিটেলসে জানার জন্য এই রিলেটেড আরো কি কি কোশ্চেন আসতে পারে, এক্সাম রিলেটেড যাবতীয় প্রিপারেশন সবকিছু আমি আমার লাইভ ক্লাসে করে দেবো। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়তে থাকো। ওকে, চলো টাটা।